এই মেয়েটি তার শারীরিক চাহিদা মেটাতে গিয়ে এই ছেলেটির সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে তার জীবনটা একেবারে তছনছ করে দেয়। গল্পের শেষটা দেখলে তোমাদের মনে একটাই প্রশ্ন জাগবে যে মেয়েরা এমন হতে পারে। সেই সাথে এই মুভির শেষটা তোমাদের চোখে জল এনে দেবে। এই মুভির গল্পটি মিলে যেতে পারে তোমাদের অনেকের লাইফের সাথে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার দিয়ে মুভির আসল মজাটা নষ্ট করতে চাই না, তো আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি বাস থেকে অনেকগুলো যাত্রীরা নামছে, আর এদের মধ্য থেকে একটি লোককে দেখতে পাই যার নাম ছিল কালী। রাতের অন্ধকারে সে একটি বাড়ির ভিতরে ঢুকে যায়। পরের দিন সকাল হলে এই মুভির হিরোকে দেখানো হয় যার নাম ছিল শিবা। সে তার পছন্দের RX-100 বাইকটি নিয়ে চলে আসে সেই বাড়িতে, যে বাড়িতে গতকাল রাত্রে কালী এসেছে। শিবা এসে সেই বাড়ির দরজা বারবার নক করতে থাকে। দরজা খুলতেই শিবা তাকে মারতে শুরু করে। শিবা কালীকে মারতে মারতে বলে, এই দিনটার জন্য আমি 3টি বছর ধরে অপেক্ষা করছি। তখন কালী তাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়, আর শিবা তার পিছু করতে থাকে। এক পর্যায়ে একটা বাজারের মধ্যে গিয়ে শিবা তাকে ধরে আবারও মারতে থাকে। তাকে মারতে মারতে একদম আধমরা করে ফেলে। এরপর সিন কাট হয়, দেখা যায় কালীকে হসপিটালে ভর্তি করা হয়েছে। হসপিটালে কালীকে দেখতে আসে বিশ্বনাথ। বিশ্বনাথ কালীকে বলে, তোমাকে কিছু টাকা দিয়ে দেব যাতে তুমি ট্রিটমেন্ট করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারো। আর হ্যাঁ, পুলিশের কাছে কমপ্লেন করে কোনো লাভ হবে না। এরপর দেখা যায় শিবাকে পুলিশ স্টেশনে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তাকে জিজ্ঞাসা করছে যে সে কালীকে কেন মেরেছে। তখনই পুলিশ স্টেশনে শিবার বাবা চলে আসে। সে বলে, আমার ছেলের নামে যদি কোনো কমপ্লেন দেখাতে পারেন তাহলে দেখান, আর যদি না দেখাতে পারেন তাহলে কোন অধিকারে আমার ছেলেকে থানায় নিয়ে এসেছেন। শিবার বাবাকে সবাই ড্যাডি নামে চেনে। এরপর ড্যাডি শিবাকে সেখান থেকে সারিয়ে নিয়ে চলে আসে। তারপর শিবাকে একটি খোলামেলা জায়গায় নিয়ে যাওয়া হয়, আর বলে, আমি যা বলবো তা তুমি খুব মনোযোগ সহকারে শুনবে। তুই এই গ্রাম থেকে চলে যা। তুই যার জন্য অপেক্ষা করছিস সে আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবে না। শিবা বলে, বাবা তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, কিন্তু আমি এই গ্রাম থেকে কখনোই ছেড়ে যেতে পারবো না। আমি মনে প্রাণে বিশ্বাস করি সে একদিন না একদিন ফিরে আসবেই। বন্ধুরা, শিবা কার জন্য অপেক্ষা করছে এবং সে কার জন্য এত মারামারি ভাঙচুর করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। পরের সিনে দেখা যায় কাশীনাথের লোক এসে বলে, শিবা বিনা কারণে আমাদের লোকজনকে মারছে এবং ভাঙচুর চালিয়েছে। এমনকি সে রেগে বিশ্বনাথের ধানের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে। কাশীনাথ তখন বলে, শিবার বিরুদ্ধে এত তাড়াতাড়ি ব্যবস্থা নিতে গেলে আমাদেরই ক্ষতি হবে, তাই আমাদের সময়ের অপেক্ষা করতে হবে। এরপর সিন চলে যায় বিশ্বনাথের ধানের গোডাউনে। সেখানে ড্যাডি আসে এবং জিজ্ঞাসা করে এটা কিভাবে হলো। তখন বিশ্বনাথ বলে, তুমি জেনেও না জানার অভিনয় করছো। এই সবকিছু তোমার ছেলে শিবা করেছে, এটা তুমি খুব ভালো করেই জানো। তখন ড্যাডি বলে, বিশ্বনাথ আমি এগুলোর কিছুই জানি না। এরপর সিন কাট হলে শিবা খুব খুশি মনে তার প্রিয় বাইকটি নিয়ে বিশ্বনাথের বাড়িতে যায়, আর সেখানে দেখা যায় কেউ একজন মারা গিয়েছে। কিন্তু শিবার এতে কিছু যায় আসে না। সে কাউকে এদিক ওদিক খোঁজাখুঁজি করে, কিন্তু সে যাকে খুঁজছে তাকে সে খুঁজে পায় না। আর এইভাবে শিবার বেপরোয়া দিনগুলো কাটতে থাকে। শিবা এই গ্রামের খুব ভালো একটা পরিবারের সন্তান। ড্যাডি আসলে তার আসল বাবা নয়। অনেক বছর আগে শিবার বাবা মা অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আর তখন থেকে ড্যাডি শিবাকে তার ছেলের মতো করে বড় করে। শিবা তার বাবা মা বলতে ড্যাডিকেই বোঝে, কিন্তু ড্যাডি তাকে গ্রাম থেকে চলে যেতে বলে। শিবা বলে, তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমি এই গ্রাম থেকে যেতে পারবো না। তখন ড্যাডি রাগ করে সেখান থেকে চলে যায়। শিবা মন খারাপ করে সেখানে একটি টেবিলে শুয়ে পড়ে। এরপর দৃশ্য চলে যায় 3 বছর আগের ঘটনাতে। এখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটির নাম হলো ইন্দু। ইন্দু হলো বিশ্বনাথের মেয়ে। ইলেকশনের কারণে সে হোস্টেল থেকে ছুটি নিয়ে এসেছে। ইন্দুর বাবা আর শিবার বাবা দুজনে খুব ভালো বন্ধু ছিল। বিশ্বনাথকে নির্বাচনে জিতিয়ে দেওয়ার জন্য সবকিছু করে শিবার বাবা। আর এই খুশিতে আনন্দে নাচতে নাচতে শিবা চলে যায় বিশ্বনাথের বাড়িতে। আর এখানে ইন্দু শিবাকে দেখে প্রথমবারের মতো ফিদা হয়ে যায়। বিশ্বনাথের বিজয়ের খুশিতে তাদের বাড়িতে গ্রামবাসীরা আনন্দ উল্লাস করতে চলে আসে। তখন কাশীনাথের কিছু লোক সেখানে ছদ্মবেশে বিশ্বনাথকে মারতে আসে, আর ঠিক তখনই শিবা তার বাবা এবং বিশ্বনাথকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে শিবা তাদের বাড়িতে গেলে ইন্দু বিভিন্নভাবে শিবার কাছে যাওয়ার চেষ্টা করত, কিন্তু শিবা খুব সহজ সরল একটি ছেলে। সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকতো, আর এজন্য সে ইন্দুকে ইগনোর করত। কিন্তু ইন্দু শিবাকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। একদিন সে সুযোগ বুঝে শিবাকে তার রুমে টেনে নিয়ে যায় এবং তার মনের সমস্ত কথাগুলো বলে দেয়। ইন্দু শিবাকে বলে সে তাকে অনেক ভালোবাসে। ইন্দুর এই সমস্ত পাগলামি দেখে শিবা তার প্রেমে পড়ে যায়, আর সে তার এই প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরে দেখা যায় গ্রামের কৃষকরা ফসল নিতে পারছে না। তাদের ফসল বাড়িতে নিতে হলে তাদেরকে টাকা দিতে হবে, আর ড্যাডি
তখনই জানতে পারে এই টাকাটা নেওয়ার জন্য হুকুম দিয়েছে বিশ্বনাথ। আর এইসব কথা নিয়ে ড্যাডি এবং বিশ্বনাথের মধ্যে তুমুল একটা ঝগড়া হয়। অন্যদিকে দেখা যায় শিবা বাড়িতে ফিরে তার ড্যাডিকে সবকিছু বলে। তখন ড্যাডি বলে, তুই যদি আমাকে কিছুদিন আগে বলতি তাহলে আমি সবকিছু মানিয়ে নিতাম, কিন্তু এখন তো বিশ্বনাথের সাথে আমার ঝগড়া বেঁধে গেছে। যাই হোক, তোর খুশির জন্য আমি বিশ্বনাথের সাথে কথা বলবো। এরপর থেকে শিবা ইন্দুকে মন উজাড় করে ভালোবাসতে শুরু করে। সবার চোখ ফাঁকি দিয়ে তারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে দেখা করে। তাদের সম্পর্কটা যেন গভীর থেকে আরো গভীরে চলে যায়। যৌবনের আবেগে তারা ভাসতে থাকে প্রেমের সাগরে। ইন্দু শিবাকে তাদের সম্পর্কের কথা কাউকে বলতে নিষেধ করে, কিন্তু শিবা বলে, আমি তো আমার বাবাকে সবকিছু বলে দিয়েছি। আর ইন্দু এই কথা শুনে অনেক রাগ করে। শিবা বলে, একদিন না একদিন তো সবাই জানতেই পারবে। আর ঠিক তখনই ইন্দু বলে, আমার বাবা জানতে পারলে আমাদের দুজনারই প্রবলেম হবে, তাই সময় হলে আমি সবকিছু জানিয়ে দেব। আর এইভাবে করে তাদের সম্পর্কটা চলতে থাকে। তাদের বাসা ফাঁকা থাকলে ইন্দু শিবাকে কল করে নিয়ে আসতো। তারা তাদের ভালোবাসার সকল সীমা অতিক্রম করে ফেলে। এক সময় তারা দুজনের শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। ইন্দুর কাছে আসলে ভালোবাসার থেকে শারীরিক সম্পর্কটার মূল্য অনেক বেশি ছিল। ফাঁকা বাসা বা বাহিরে কোথাও ঘুরতে গেলে ইন্দু সবসময় তার সাথে ইন্টিমেট হতো। শিবা এসবের কারণে ইন্দুর প্রতি আরো বেশি দুর্বল হয়ে যায়। একদিন ইন্দু শিবাকে বলে, আমার বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখেছে, ছেলে আমেরিকায় থাকে। তখন শিবা বলে, আমি তাকে মেরেই ফেলবো, আমি তোমাকে কখনো অন্য কারো হতেই দেব না। ইন্দু শিবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, চলো আমরা বিয়ে করে ফেলি। আর এই কথাটা শুনে শিবা তার বাইক থেকে একটি মঙ্গলসূত্র এনে ইন্দুকে পরিয়ে দিতে চায়, কিন্তু ইন্দু এতে কিছুতেই রাজি হয় না। ইন্দু বলে, বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন রয়েছে, আমার বিয়ে হবে ধুমধাম করে। ইন্দু শিবাকে বলে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আজকে আমি আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। এরপর সে রাতে যখন ইন্দুকে বাসায় পৌঁছে দিতে যায়, তখন ইন্দুর বাবা তাদের দুজনকে দেখতে পায়। শিবা বাসায় ফিরে এসে তার বাবাকে ফোন করে। সে তার বাবাকে বলে, ইন্দুর বাবা ইন্দুকে অন্য কোথাও বিয়ে দিতে চাচ্ছে। ইন্দু বলেছে তার বাবার সাথে সে আজকে তাদের বিয়ে নিয়ে কথা বলবে। তুমি যাও আর ইন্দুর বাবার সাথে কথা বলো, একমাত্র ছেলের আবদার কি আর ফেলে দেওয়া যায়? তাই শিবার বাবা বাড়ি থেকে বের হয়ে যায় ইন্দুর বাবার সাথে কথা বলার জন্য। এর পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর শিবা দেখে ড্যাডি এখনো বাসায় ফেরেনি, আর তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তারপর শিবা ইন্দুকে ফোন করে, কিন্তু ইন্দুর ফোনে কোনো রিং হচ্ছে না। শিবা অনেক টেনশনে পড়ে যায়। অনেকক্ষণ ট্রাই করার পর ড্যাডি কল ধরে এবং বলে ইন্দুর বাসায় যাবার সময় সে অ্যাক্সিডেন্ট করেছে। এরপর শিবা চলে যায় হসপিটালে। ড্যাডি বলে, সামান্য চোট পেয়েছি, তাই আর ইন্দুর বাসায় যেতে পারিনি। এরপর শিবার বাবা তাকে পাঠায় লোককে ক্ষেত দেখানোর জন্য। তখন শিবার ফোনে একটা কল আসে। শিবা কলটি রিসিভ করলে সে জানতে পারে আজকে ইন্দুর বিয়ে। আর এই কথাটা শুনতে পেয়ে শিবা পাগলের মতো ছুটে আসে ইন্দুর বাড়িতে। শিবা সেখান থেকে ইন্দুকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু ইন্দুর বাবা শিবাকে সেখান থেকে গোডাউনে ধরে নিয়ে অনেক মারধর করে। আর সেখানে সে শিবাকে বন্দি করে রাখে। শিবা সেখান থেকে পালানোর চেষ্টা করলে তাকে আরো বেশি মারধর করা হয়, যার কারণে শিবা সেখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে শিবার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে দৌড়ে চলে আসে ইন্দুর বাসার সামনে। আর সেখানে গিয়ে সে জানতে পারে গতকাল রাত্রে ইন্দুর বিয়ে হয়ে গিয়েছে। আর ইন্দুর বাসার সবাই তাকে হায়দ্রাবাদে পৌঁছে দিতে গিয়েছে, কারণ আজকে ইন্দুর আমেরিকার ফ্লাইট। আর এই সমস্ত কথা শুনে শিবা অনেক ভেঙে পড়ে। এরপর সিন চলে আসে আবারও বর্তমানে। সিগারেট না নেওয়া ছেলেটি এখন নেশাখোর হয়ে গেছে শুধুমাত্র ইন্দুর জন্য। শিবার মনে একটাই কষ্ট, সে তার ভালোবাসাকে নিজের করে নিতে পারেনি। নিজের এই ব্যর্থতার জন্য সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আর এইভাবে অপেক্ষা করতে করতে তার জীবন থেকে 3টি বছর কেটে যায়। একদিন হঠাৎ করে শিবার অপেক্ষার সমাপ্তি ঘটে। শিবা জানতে পারে ইন্দু বাড়িতে এসেছে। খবরটি পেয়ে শিবা ইন্দুর বাড়ির সামনে তার পছন্দের বাইকটি নিয়ে বসে থাকে। শিবা চিৎকার করে বলতে থাকে, 3 বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আর আজকে আমার অপেক্ষার সমাপ্তি ঘটেছে। আজ আমি তোমাকে আপন করে নিতে এসেছি ইন্দু। তখন বিশ্বনাথ শিবাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু শিবা বলে, আমি আমার প্রিয়জনকে না নিয়ে এখান থেকে কোথাও যাব না। তখন বিশ্বনাথ পুলিশকে ফোন করে কমপ্লেন করে, আর পুলিশ শিবাকে এসে সেখান থেকে নিয়ে যায়। এরপর বিশ্বনাথ তার পছন্দের RX 100 বাইকটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বাইকটি 3 বছর ধরে তার কষ্টের সঙ্গী ছিল। পুলিশ শিবাকে থানায় নিয়ে এসে অনেক মারধর করে। ড্যাডি শিবাকে থানা থেকে নিতে আসে এবং পুলিশ শিবাকে লাস্ট ওয়ার্নিং দেয়, আর বলে সে যেন পরবর্তীতে এমন কাজ আর না করে। এরপর ড্যাডি শিবাকে বাড়িতে নিয়ে আসে। সকাল হতে ড্যাডি দেখে শিবা রুমে নেই। শিবা চলে যায় বিশ্বনাথের বাড়িতে, আর সে জানালা দিয়ে উঠে ইন্দুর রুমে যায় এবং ইন্দুকে বিছানার সাথে বেঁধে তার 3 বছরের জমানো সমস্ত কথা বলে। শিবা ইন্দুকে বলে, যদি তোমার বিয়ে করার ইচ্ছেই ছিল তাহলে আমাকে কেন তোমার সাথে সম্পর্কে জড়িয়েছিলে? শিবা ইন্দুকে জোর করে নিয়ে যেতে চায় বিয়ে করার জন্য। তখন ইন্দু শিবাকে একটি থাপ্পড় মেরে বলে,
তুমি যদি আমাকে সত্যি করে ভালোবাসতে তাহলে আমার সুখী তুমি তোমার সুখ মনে করে নিতে, আমার সুখে তুমি বাধা দিতে পারতে না, এভাবে আমার বাড়ির সামনে এসে আমার বদনাম করতে না। কিন্তু ইন্দুর এসব কোনো কথাই লাভ হয় না। শিবা জোর করে ইন্দুকে নিয়ে যেতে চায়। তখন ড্যাডি বিশ্বনাথের বাড়িতে এসে শিবাকে সেখান থেকে নিয়ে যায়। ড্যাডি তাকে সেখান থেকে নিয়ে এসে শিবাকে বোঝাতে থাকে ইন্দুর বিয়ে হয়ে গেছে, তার হাজবেন্ড এবং একটি সংসার আছে, তুমি তাকে ভুলে যাও শিবা। শিবা বলে বাবা ইন্দুকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। ড্যাডি তখন বলে জোর করে হোক আর এমনিতে হোক তার তো একবার বিয়ে হয়ে গেছে, সে এখন অন্যের বউ, তাকে তুলে আনার তোমার কোনো অধিকার নেই, তুমি প্লিজ ইন্দুকে ভুলে যাও শিবা। কিন্তু শিবা এসব কথা মানতে চায় না। শিবা শুধু একটা কথাই বোঝে, সে ইন্দুকে ভালোবাসে আর ইন্দুও তাকে ভালোবাসে। শিবার এমন পাগলামি দেখে ড্যাডি সিদ্ধান্ত নেয় যে সে শিবাকে নিয়ে অন্য গ্রামে চলে যাবে। শিবা বলে ইন্দুকে ছাড়া আমি কোথাও যাব না, আর যদি এই গ্রাম ছেড়ে আমাকে যেতেই হয় তাহলে আমি ইন্দুকে সাথে নিয়ে যাব। শিবার এমন পাগলামি দেখে ড্যাডি তাকে একটি রুমের মধ্যে বন্ধ করে রাখে। ড্যাডির এমন আচরণ দেখে শিবার বন্ধু বলে আপনি শিবার সাথে এমনটা কেন করছেন? শিবা তো কোনো পাপ করেনি, তারা দুজন দুজনকে ভালোবেসেছিল। এরপর ড্যাডি যা বলে তা শুনে শিবার বন্ধুর মতো তোমরাও অবাক হয়ে যাবে, আর হয়তোবা তোমাদের মনে পড়ে যাবে পুরনো কোনো একদিনের কথা। ড্যাডি শিবার বন্ধুকে বলে ইন্দু কোনোদিন শিবাকে ভালোবাসেনি আর ভালোবাসতও না, সে শুধুমাত্র তার শারীরিক চাহিদা মেটানোর জন্য তার সাথে সম্পর্কে জড়িয়েছিল। শিবার সাথে সে ভালোবাসার নাটক করেছিল, যা শুনে শিবার বন্ধু অনেকটাই অবাক হয়ে যায়। শিবার বন্ধু বলে কি বলছেন এসব? তখন ড্যাডি বলে আমি যা বলেছি সবকিছু সত্যি বলেছি। এরপর আমাদেরকে আবার ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়। শিবার কথা মতো ড্যাডি যখন বিশ্বনাথের বাড়িতে যায় তাদের বিয়ের কথা পাকা করার জন্য, ইন্দু তখন তার বাবার সাথে জানালার পাশে দাঁড়িয়ে কথা বলে। এদিকে ইন্দু জানতো না যে তার বাবা তাদের সম্পর্কের কথা জেনে গিয়েছে। ইন্দু এসে তার বাবাকে বলে বাবা আমি একটি ছেলেকে পছন্দ করি আর আমি সেই ছেলেটিকে বিয়ে করতে চাই। বাবা ছেলেটির নাম হচ্ছে মহেশ, সে আমেরিকাতে থাকে এবং দেখতে খুবই সুন্দর। মেয়ের মুখে অন্য ছেলের নাম শুনে তার বাবা অবাক হয়ে যায়। অনেক ভেবেচিন্তে বিশ্বনাথ তার বিয়েতে রাজি হয়ে যায়, যা শুনে ইন্দু রীতিমতো অনেক খুশি হয়ে যায়। আর এই সবকিছু বাহিরে দাঁড়িয়ে শুনছিল ড্যাডি। এরপর সে সেখান থেকে চলে আসে। শিবার সাথে যে অন্যায়গুলো হয়েছে এগুলো ভাবতে ভাবতে ড্যাডি অ্যাক্সিডেন্ট করে। আর এখানে আমরা জানতে পারি এই কারণে ইন্দু তাদের কোনো ছবি তুলতে দেয়নি আর তাদের সম্পর্কের কথা কাউকে কখনো বলতে দেয়নি। বিয়ের দিন ইন্দু খুব হাসি খুশি ছিল। সে হাসি খুশি কেনই বা থাকবে না, কেননা তার বিয়েটা প্রিয় মানুষের সাথে হচ্ছিল। সে কি করে বুঝবে অন্যের মন ভাঙার কষ্টটা? শিবার এমন পাগলামি দেখে ইন্দু কান্না করার অভিনয় করে, আর সেই অভিনয়টা শিবা সত্যি ভেবে নেয়। এমনকি তাদের সম্পর্কে সব হাসি কান্না ভালোবাসা সবকিছু ছিল ইন্দুর অভিনয়। ড্যাডি শিবাকে কখনো এই কথাগুলো বলেনি, কারণ শিবা যদি এই কথাগুলো জানতে পারে তাহলে নিশ্চিত সে কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে। তখন শিবার বন্ধু বলে তাহলে আপনি ইন্দুর সাথে কথা বলতেন। তখন শিবার বাবা শিবার বন্ধুকে বলে ইন্দুর আশীর্বাদের পরে আমি তার সাথে দেখা করেছিলাম। ইন্দুকে জিজ্ঞাসা করেছিলাম সে শিবার সাথে এমনটা কেন করলো। ইন্দু শিবার বাবার সামনে ভদ্র সাজার নাটক করলে শিবার বাবা তাকে বলে অভিনয় করার কোনো প্রয়োজন নেই, আমি সবকিছু কাল শুনে নিয়েছি। তখনই ইন্দুর রূপ পাল্টে যায়। ইন্দু শিবার বাবাকে বলে 2-3 দিন ঘোরাঘুরিকে যদি আপনারা ভালোবাসা মনে করেন তাহলে এখানে আমার কি দোষ? ড্যাডি তার এই কথা শুনে বলে তোমাদের এই ভালোবাসাটা যদি ঘৃণায় পরিণত হয় তাহলে শিবা তোমাকে মেরেই ফেলবে। আর মূলত এজন্য শিবার বাবা শিবাকে এই সবকিছু জানায়নি। সে সবসময় তাকে গ্রাম ছেড়ে চলে যেতে বলতো। ড্যাডি মনে করতো শিবা যদি গ্রাম থেকে চলে যায় তাহলে 2-3 বছরে সে ইন্দুকে ভুলে যাবে। সে বলে আমি সবকিছুই জানতাম। বিয়ের দিন ইন্দুর বাবা শিবাকে গোডাউনে বন্দি করে রেখেছিল, কিন্তু আমি সবকিছু জানা সত্ত্বেও কিছু করতে যাইনি। ওই দিন যদি আমি কিছু করতাম তাহলে শিবার জীবনটা একেবারে নষ্ট হয়ে যেত। এদিকে বিশ্বনাথ তার মেয়েকে বলে শিবা তোর জন্য 2-3 বছর ধরে আমাকে টর্চার করছে, আমার লোকজনকে মারধর করেছে, এমনকি আমার ধানের গোডাউনে আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি, কারণ আমি জানি আমার মেয়ের জন্য সে এমনটা করেছে। ওর এমনটা হওয়ার জন্য আমার মেয়েই দায়ী। ইন্দু বলে আমি কি করেছি? বিশ্বনাথ বলে কোনো বাবাই তার মেয়েকে খারাপ বলবে না, আমিও ঠিক তোকে কিছু বলতে পারছি না। চাইলে আমি ওকে অনেক কিছু করতে পারতাম, কিন্তু কিছুই করতে পারছি না, কারণ জানি না ওর কাছে তোর কত ভিডিও কত ছবি রয়েছে। সে যদি এগুলো গ্রামের মধ্যে ছড়িয়ে দেয় তখন মহেশ আসলে তোর কি হবে? আর ঠিক তখন বাবা হিসাবে আমার মান সম্মান কোথায় থাকবে? ইন্দু বলে বাবা আমি ওকে ম্যানেজ করে নিব। কথাটি শুনে বিশ্বনাথ রেগে গিয়ে তার মেয়েকে মারতে যাওয়ার পরে বলে তোমাদের মতো মেয়েদের ঘরে একটা বাহিরে একটা বিয়ে করার জন্য আর একটা ছেলে চাই। তোমাদের যাকে প্রয়োজন তখন তাকে নিয়ে এনজয় করবে, আর প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দিবে। আর তুমি যেটা এনজয় করার জন্য করেছো সেটা শিবার জীবনটা নষ্ট করে দিয়েছে। তোমাদের মেয়েদের এমন ছোট ছোট ভুল যেটা কিনা অনেক বড় হয়ে দাঁড়ায়, আর সেই শাস্তিগুলো পরবর্তীতে বাবা মাকে ভোগ করতে হয়। তখন ইন্দু বলে তুমি তো সব
সবকিছুই জানতে, তাহলে কেন মহেশের সাথে আমার বিয়ে দিলে? বিশ্বনাথ বলে মান সম্মানের জন্য, কারণ আমি তো একজন অপদার্থ বাবা, তাই এখন আমাকে সবকিছুই সামলাতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় বিশ্বনাথ কাশীনাথের কাছে গিয়ে সাহায্য চায়। সে বলে আমার মেয়ে জামাই এখান থেকে না যাওয়া পর্যন্ত তুমি শিবাকে হাত পা বেঁধে গোডাউনে বন্দি করে রাখবে, আর এজন্য তোমাকে পরের ইলেকশনে জিতে যাওয়া এবং আমার বিজনেস থেকে তুমি শেয়ার পাবে। এগুলো শুনে কাশীনাথ তার কথায় রাজি হয়ে যায়। এরপরে কাশীনাথের লোক শিবাকে পুরো এলাকায় তন্ন তন্ন করে খোঁজে। এদিকে ড্যাডি এসে দেখে শিবা সেখান থেকে দরজা ভেঙে পালিয়ে যায়। কাশীনাথের লোকেরা তাকে খুঁজতে খুঁজতে রাতে একটি জায়গায় পায়, আর তাকে সেখানে তারা মারধর করতে থাকে। এখানে শিবার সাথে তাদের অনেক মারামারি হয়। মারামারির এক পর্যায়ে শিবার পিছনে একটি ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। তখন শিবা সবাইকে এক এক করে মারতে থাকে, আর এসব কিছু দেখে কালী সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। শিবা তার পিছু করতে করতে একটা স্কুল রুমের ক্লাসরুমে এসে পৌঁছায়। তখনই পিছন থেকে কালী এসে শিবার মাথায় লাঠি দিয়ে মেরে দেয়। এখানে তাদের দুজনের মধ্যে অনেক বড় একটা ফাইটিং হয়। এক পর্যায়ে শিবা কালীকে অনেক মারধর করে আধমরা করে ফেলে। শিবা কালীকে জিজ্ঞাসা করে আমাকে মারার জন্য তোকে কে পাঠিয়েছে? তখন কালী শিবাকে বলে আমাকে পাঠিয়েছে ইন্দু তোকে মারার জন্য। এ কথা শুনে তো শিবার মাথায় আকাশটা ভেঙে পড়ে। শিবা যেন কিছুতেই কালীর কথা বিশ্বাস করতে চায় না। ঠিক তখনই কালীর ফোনে ইন্দুর কল আসে। ফোনের ওপাশ থেকে শুনতে পায় যেভাবে হোক শিবাকে মেরে ফেলো। আর এই সব কথা শুনে এবার বুঝতে বাকি থাকে না ইন্দু তাকে দিনের পর দিন ঠকিয়েছে, যার জন্য সে এত বছর অপেক্ষা করেছে, এত কষ্ট সহ্য করেছে। সেই মানুষটি আজ তাকে এভাবে ঠকিয়েছে আর তাকে মারার জন্য লোক পাঠিয়েছে। তখন শিবা কালীকে বলে তুই আমাকে মেরে ফেল, আর ইন্দুকে গিয়ে বলবি আমি হাসি মুখে মরে গিয়েছি। কালী শিবাকে কষ্ট দিয়ে মারার জন্য সমস্ত সত্যি কথা বলতে থাকে, যেটা শুনে শিবার মনে ইন্দুর জন্য অনেক ঘৃণা জন্মায়। আর এই সব কথা শুনে শিবা রেগে সেখানে কালীকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে ইন্দু কালীর ফোনে কল করে শুনতে পায় ফোনের রিংটোনটি তার রুমে বাজছে। এরপর ইন্দু তাকিয়ে দেখতে পায় শিবা কালীর ফোন নিয়ে তার রুমেই বসে আছে, যা দেখে ভয় পেয়ে ইন্দু সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু শিবা দরজাটি আগে থেকেই লক করে দিয়েছে। এরপর শিবা ইন্দুকে বলে আমি কি তোমাকে বলেছিলাম আমাকে ভালোবাসার জন্য, নাকি কখনো বলেছি আমাকে বিয়ে করতে? সবকিছুই তো তুমি বলেছিলে, সব স্বপ্ন তো তুমি আমাকে দেখিয়েছিলে, তাহলে কেন তুমি আমার সাথে এমন নাটক করলে? তুমি কেন আমার জীবনটা নষ্ট করে দিলে? তুমি তো কোনোদিনই আমাকে ভালোবাসতে পারোনি, তাহলে কেন এই ভালোবাসার অভিনয়টা করেছিলে? কি ক্ষতি করেছিলাম আমি তো? এইসব বলার পর শিবা চাইলে ইন্দুকে সেখানে মেরে ফেলতে পারতো, কিন্তু সে তার প্রাণ ভিক্ষা দিয়ে দেয়। শিবা ইন্দুকে বলে কিরে ভয় পাচ্ছিস? আমি তোকে মেরে ফেলবো তাই না? আরে না, আমি তোকে মারবো না। আরে আমি তো তোকে প্রচন্ড ভালোবাসি, আমি কি করে তোকে মারতে পারি? এজন্য আমি তোর প্রাণটা ভিক্ষা দিয়ে দিলাম। তুই এটা ভেবে সারা জীবন যন্ত্রণায় ভুগবি, তুই আমার ভিক্ষে দেওয়া জীবন নিয়ে সারা জীবন বেঁচে থাকবি। আরে ভালোই হলো আমি মরার আগে তোর আসল রূপটা দেখতে পারলাম। এখন তো আমার নিজের উপরই ঘৃণা হচ্ছে। আমি তোর মতো একটা বিশ্বাসঘাতক মেয়েকে ভালোবেসেছিলাম, আর এটার শাস্তি আমার পাওয়ার কথাই ছিল, যেটা আমি তিলে তিলে এতদিন পেয়েছি। ইন্দু তখন বলে শিবা আমাকে মাফ করে দিও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আর এই কথা শোনার পর শিবা ইন্দুর রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঠিক তখনই ইন্দুর বাবা আর শিবার বাবা সেখানে চলে আসে। ছেলেকে এভাবে মরে যেতে দেখে শিবার বাবা কষ্টে ভেঙে পড়ে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই ঘটনাটি ঘটেছিল 2014 সালে ইন্ডিয়ার তামিলনাড়ুতে। মুভিটা এক্সপ্লেন করার পর আমি আমার কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। শুধু এটা ভেবে কষ্ট লাগছে যে সত্যিকারে ভালোবাসার পর মেয়েটা এমন হতে পারে। আমি জানি তোমাদের কারো কারো জীবনের সাথে হয়তোবা গল্পটা মিলে গেছে, তাই তোমাদের যাদের জীবনের সাথে গল্পটা মিলে গেছে তারা এখনই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।